তারা জানালেন যে এরকম রাতে বেলা ঘটেছিল। তো ম্যানেজার কিছুটা অবাক হয়ে বললেন যে, ফারুক সাহেব, আপনার উল্টো পাশের রুমে মালিক তো গত 1 সপ্তাহ ধরে ঢাকার বাইরে, আর এই ফ্লোরে তো রাতে আপনি ছাড়া আর কেউ থাকে না। হয়তো অন্য কোনো রুমের শব্দর প্রতিধ্বনি হয়তো বা আপনি শুনেছেন। ফারুক ভাই মনকে শান্ত বললেন, এইভাবে যে পুরোনো দালানে অনেক সময় বাতাসের চাপে বা কাঠের প্রসারণের কারণে মাঝে মাঝে হয়তো বা শব্দ, অদ্ভুত কিছু শব্দ হয়। কিন্তু ওই দিন রাত তখন 1টা 15 মিনিট, ফারুক ভাই তখনও জেগে আছেন। তিনি আসলে বই পড়তেছিলেন। আসলে তার রাত জাগার একটা অভ্যাস ছিল, তিনি মাঝে মাঝে রাত জাগেন। তো হঠাৎ তিনি আবার সেই পরিচিত শব্দটা শুনতে পেলেন, চাবির যে শব্দটা, ঝনঝন একটা শব্দ, সেটা ঠিক তার দরজার ওপাশে কেউ একজন খুব সাবধানে চাবির গোছাটা নাড়াচ্ছেন। আর এবার শব্দটা অনেকক্ষণ ধরে চলতে থাকলো। ফারুক ভাই এবার কোনো কথা বললেন না। তিনি খুব শব্দহীনভাবে পা টিপে টিপে দরজার একদম কাছে দাঁড়ালেন। তিনি শুনতে পেলেন যে চাবিটা দরজার ছিদ্রে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এবং ধাতব চাবিটা যখন দরজার লকের সাথে ঘষা খাচ্ছিল, সেই শব্দটা একদম বাস্তব। তো ফারুক ভাই হঠাৎ করে ঝটকা দিয়ে দরজাটা খুলে ফেললেন। তিনি আশা করেছিলেন যে কাউকে না কাউকে তিনি হাতে নাতে ধরবেন, কিন্তু রাসেল ভাই দরজা খোলার সাথে সাথেই দেখলেন করিডোরটা একদম শুনশান, কোথাও কেউ নেই। তবে এবার তিনি লক্ষ্য করলেন, তবে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে দরজার হাতলটা তখনও সামান্য নড়তেছে, যেন এইমাত্র কেউ ছেড়ে দিয়েছে। তো তিনি করিডোরের শেষ মাথায় থাকা বাথরুমের দিকে তাকালেন। দেখলেন যে বাথরুমের দরজার আড়ালে খুব সরু একটা ছায়া সরে গেল। কোনো পায়ের শব্দ নেই, কোনো কথা নেই, শুধু একটা নিঃশব্দ চলাফেরা। তো ফারুক ভাই একটু সাহস সঞ্চয় করে সেদিকে গেলেন, কিন্তু বাথরুমের ভেতরে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। শুধু কল থেকে টপ টপ করে 2-1 ফোঁটা করে পানি পড়তেছে, সেটা শব্দ শোনা যাচ্ছে। তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ফারুক ভাই যখন নিজের রুমে ফিরে এলেন এবং দরজা বন্ধ করতে গেলেন, তখন দেখলেন যে তার দরজার বাইরে হাতলের ঠিক নিচে একটা পুরনো মোর্চে ধরা ছোট্ট একটা চাবি পড়ে আছে। অথচ ফারুক ভাইয়ের নিজের সব চাবি তার পকেটেই ছিল, আর এই ধরনের মোচে ধরা তো তার কোনো চাবি ছিল না। তো মেঝেতে পড়ে থাকা সেই মোর্চে ধরা ছোট্ট চাবিটা দেখে ফারুক ভাই বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তিনি চাবিটা হাতে তুলে নিলেন। চাবিটা বেশ পুরনো আর পিতল রঙের, যেমনটা সচরাচর বড় ট্রাঙ্ক বা পুরনো আলমারিতে ব্যবহার করা হয়, সেই ধরনের আর কি একটা চাবি। তো ফারুক ভাই ভাবলেন যে হয়তো কাল রাতে তিনি যখন দরজা খুলেছিলেন তখন তখন আসলে কারো পকেট থেকে এটা পড়ে গেছে। কিন্তু পুরনো করিডোরে তো তিনি ছাড়া কেউ নেই, তাহলে তো এখানে অন্য কারোর চাবি পড়ে থাকার কথা না। তো তিনি আসলে বেশি কিছু চিন্তা না করে তিনি সেদিনের মতো ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সকালে তিনি চাবিটা নিয়ে সেই মেস ম্যানেজারের কাছে চলে গেলেন, এবং চাবিটা দেখা মাত্রই ম্যানেজারের মুখটা কেমন যেন ফ্যাকাশা হয়ে গেল। তো তিনি মেস ম্যানেজার কাঁপা কাঁপা গলায়, তো সরি, এখানে হলো ফারুক ভাই জিজ্ঞেস করলেন যে ফারুক ভাইকে জিজ্ঞেস করা হলো যে মেস ম্যানেজার জিজ্ঞেস করলো যে, ফারুক ভাই, আপনি এই চাবিটা কোথায় পেলেন? তো ফারুক ভাই সব খুলে বলল। এই চাবিটা আসলে এই তালাবদ্ধ রুমটার, যেটার মালিক ঢাকার বাইরে আছেন। কিন্তু ম্যানেজার দাবি করলেন যে ওই রুমে অরিজিনাল চাবিটা তো আর ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় আছে, তাহলে এই চাবিটা এখানে কিভাবে আপনার দরজার সামনে আসলো? তো ম্যানেজার তার ড্রয়ার খুলে দেখলেন সত্যি ওই রুমের চাবিটা ভিতরেই রাখা। তাহলে ফারুক ভাইয়ের দরজার সামনে একই রকম দেখতে আর একটা চাবি কোথা থেকে এলো? তো কৌতূহল মেটাতে তারা দুজনেই মিলে ওই বদ্ধ রুমটার সামনে গেলেন, এবং ফারুক ভাই নিজের পাওয়া চাবিটা তালাতে ঢোকালেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চাবিটা অনায়াসেই লকের ভিতরে ঢুকে গেল এবং একটা শব্দ করে দরজাটা খুলে গেল। তো ভিতরে কোনো আওয়াজপত্র ছিল না, শুধু মাঝখানে একটা পুরনো কাঠের ট্রাঙ্ক রাখা। ফারুক ভাই আর ম্যানেজার ভিতরে ঢোকা মাত্রই রুমের জানলাটা কোনো বাতাস ছাড়াই সজোরে আছড়ে পড়লো। আর ফারুক ভাই লক্ষ্য করলেন যে জানালার কাছের উপরে
বাইরের ধুলার আস্তরণে কেউ যেন ছোট করে লিখে রেখেছে ভুল চাবি। ঠিক তখনই তাদের পিছনে করিডোরের সেই পরিচিত ঝনঝন শব্দটা আবার বেজে উঠল। তো করিডোরে সেই চাবির শব্দ শুনে ফারুক ভাই আর ম্যানেজার দুজনেই দ্রুত বাইরে বেরিয়ে এলেন। কিন্তু বরাবরের মতোই করিডোরে একদম ফাঁকা। তো ফারুক ভাই খেয়াল করলেন ম্যানেজার সাহেব এবার ঘামতেছেন। ম্যানেজার ফিসফিস করে বললেন, ফারুক সাহেব, এই মেসটা হওয়ার আগে এখানে এক বৃদ্ধ ঘড়ি মেরামতকারী থাকতেন। যিনি আসলে ঘড়ি মেরামত করেন এরকম একটা মানুষ থাকতেন। তো তিনি চাবির গোছা আর ছোট ছোট যন্ত্রপাতি সবসময় তার পকেটে রাখতেন। একদিন রাতে স্টক করে তিনি তার ঘরের দরজার সামনেই মারা যান। এখানকার পরিচিত লোকেরা বলে যে মারা যাওয়ার সময় তিনি নাকি তার ঘরের চাবিটা খুঁজে পাচ্ছিলেন না। তো ফারুক ভাই বুঝতে পারলেন যে রাতের ওই চাবির শব্দটা আসলে কেন অশুভ শক্তির আক্রমণ। এটা আসলে কোনো অশুভ শক্তির আক্রমণ নয়, বরং এক অতৃপ্ত স্মৃতির পুনরাবৃত্তি। তো সেই রাতে ফারুক ভাই আর নিজের রুমে বেশিক্ষণ থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে রাতেই অফিসের এক কলিগের বাসায় চলে যাবেন। যখন তিনি নিজের ব্যাগ গোছাচ্ছিলেন তিনি খেয়াল করলেন তার ঘরের দেয়ালের ঘড়িটা ঠিক 1:15 গিয়ে থেমে গেছে। ঠিক যে সময়টাতে প্রতি রাতে চাবির শব্দ শুনতে পেতেন সেই সময়। তো ব্যাগ নিয়ে যখন তিনি রুম থেকে বেরোতে যাবেন তখন তিনি লক্ষ্য করলেন তার দরজার হাতলে কেউ একজন ছোট্ট সিরকুট ঝুলিয়ে দিয়েছে এবং তিনি সেই সিরকুটটা পরখ করতে লাগলেন, দেখতে লাগলেন যে এটা আসলে হাতের লেখা ছিল না, শুধু একটি চাবির ছবি আঁকা। তো ফারুক ভাই যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলেন তখন তার মনে হলো যে উপরতলা থেকে কেউ একজন খুব শান্তভাবে তাকে দেখতেছে। তো তিনি পিছনে ফিরে তাকালেন না, আসলে তার তাকানোর সাহস পেলেন না। তো সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে রাসেল ভাই, পরের দিন যে ঘটনা ঘটলো যে মেস ম্যানেজার ফারুক ভাইকে ফোন করে জানালেন যে ওই বদ্ধরুমের ভিতরে যে কাঠের ট্যাঙ্কটা ছিল সেটা খোলার পর আসলে তার ভিতর থেকে অনেকগুলো পুরনো ঘড়ি আর একটা চাবির গোছা পাওয়া গেছে। তো চাবির গোছাটা সরিয়ে নেওয়ার পর থেকে ওই করিডোরে আর কোনো শব্দ শোনা যায়নি। তো আসলে রাসেল ভাই ওই যে পাশের রুমটা ছিল সেই পাশের রুমটা ট্যাঙ্কের ভিতরে নাকি অনেকগুলো ঘড়ি এবং একটা বড় সড়ো চাবির গোছা ছিল। আসলে ওখান থেকেই আসলে এই সাউন্ডটা আসতো এবং হয়তো বা কোনো অশরীরী সেটা ফারুক ভাইয়ের দরজার সামনে এসে এরকম একটা শব্দ শোনা যেত। তো এটা ছিল ফারুক ভাইয়ের ঘটনা। তিনি সেই সময় চাকরি করতেন, সেই সময় তার সাথে এটা ঘটনা ঘটেছিল। তো এরপরের থেকে আসলে তার সাথে ওই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম, আমি দীপান্বিতা। আমি এসেছি মগবাজার থেকে। জি, আপনার ঘটনায় যাই। আচ্ছা ভাইয়া, আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব এটা মূলত ঘটে গিয়েছে 2016 সালে। জি। এটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ওকে। আমার যে কাজিনের সাথে ঘটনাটা ঘটেছে ও বাংলাদেশে থাকে না, কানাডাতে থাকে। মূলত জন্ম ওখানেই, মাঝে মাঝে ভ্যাকেশন বাংলাদেশে আসে বেড়াতে। যে সময়ের ঘটনা, এটা জুন জুলাই দিকের ঘটনা। সন্ধ্যার পরে 8:30-9টা বাজে রাত, আমরা কাজিনরা সবাই আমার যে হোম টাউন নবাবগঞ্জ ও আমাদের বাড়িতে বসা উঠানে। খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি একদম, আর আকাশে খুব মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা। আমার যে কাজিনটার কথা বলছি ওর নাম হচ্ছে রিজভি। ও নানু বাড়িতে গিয়েছিল। আচ্ছা। রিজভি ফোন দেয় আমাদের, ফোন দিয়ে বলে যে আমি চলে এসেছি, আমি বাস স্ট্যান্ডে নামলাম। তো বাস স্ট্যান্ড থেকে ও আমাদের বাড়িতে আসবে। যে পথ দিয়ে আসবে ভাইয়া, ওটা মূলত একটা শর্টকাট ওয়ে। ও মানে থাকে না এরকম যে বাড়ির পাশে দিয়ে রাস্তা, অ্যাকচুয়ালি হাঁটাচলা করতে করতে ওটা রাস্তা হয়ে গিয়েছে এরকম। তো 5 মিনিটের মতো দূরত্ব। তো ওকে আবার জিজ্ঞাসা করেছি যে তোকে আনতে, মানে
কেউ নিতে আসবে কিনা। আচ্ছা। ও বললো যে না সমস্যা নেই, আমি চলে আসবো। আমরা বসে আছি এখানে। তো ওর হাতে ফোন নাই, সরি ভাইয়া, মানে এমনিতে টর্চ নেই কিন্তু ফোন ছিল, তো ফোনের যে ফ্ল্যাশ লাইট ওই আলোতে আসছিল, জি ওই আলোতে আসছিল। আর আমার যে বাড়ি ভাইয়া, আমার নবাবগঞ্জ বড় বক্সনগর, প্রচন্ড বাঁশঝাড় ভাই ওখানে, মানে আচ্ছা। অনেক বাঁশঝাড়, এত বাঁশঝাড় মানে দিনের বেলাও দেখা যায় কিছু কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, ছায়া সর্বক্ষণ। তো ও যে রাস্তাটাতে আসবে অনেক বাঁশঝাড় ভাই, ওখানে বাঁশঝাড় অনেক। তো যে রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, জি। ওইটার একটু বর্ণনা দি ভাইয়া, কারণ ওই যে রাস্তার পাশে হচ্ছে ভাইয়া ডোবা। ডোবা মিন্স ওখানে বৃষ্টির পানি জমে ডোবা হয়েছে, হাঁটু পানি হবে। আর পাশে একটা বাড়ি, ওই বাড়িটা একটা মানে বাড়িতে কেউ থাকে না ভাইয়া, অনেক বড় একটা বাড়ি, জাস্ট টিনের একটা ঘর আছে, ঘরটাও ভাঙা, উঠানটা অনেক বড়। ওই উঠানে বাচ্চারা খেলে, ক্রিকেট খেলে, এরকম খেলাধুলা করে। ওর পাশে হচ্ছে বাঁশঝাড়, অনেক মানে অনেক বাঁশঝাড় ভাইয়া। আর বাঁশ গাছ তো ভাইয়া 15 ফিট 20 ফিট এরকম উচ্চতা হয়, তো অনেক উঁচু। ও আসছে ওটার লাইট দিয়ে ধরে ধরে আস্তে আস্তে আসছে। তো যেহেতু আবার বিজলিও চমকাচ্ছে, বাতাস, তো হঠাৎ করে খেয়াল করলো কি ওর সামনে মানে কয়েকটা বাঁশ জাস্ট হুড়মুড় করে দুই দিক দিয়ে এসে পড়ে গেল, মানে রাস্তাটা আটকে গেল এমন। তো ছোট মানুষ, ও 15 কি 16 এজ তখন। তো ও একটু ভয় পেয়ে গিয়েছে যে হঠাৎ এরকম পাশে রাস্তার উপর পড়ে গিয়েছে। তো মানে ও কনফিউজড ছিল যে তখন মানে কি করবে, সে কি মানে ওই পাশের উপরে ওই দিক দিয়ে সামনে এগোবে না পেছনে ব্যাক করবে। ও আমাদেরকে তখন ফোন করার চেষ্টা করেছিল, ফোনেও পাচ্ছিল না। তো একটু ওখানে জাস্ট মানে 3-4 মিনিট পর দেখলো জাস্ট বাস আবার উঠে গিয়েছে। তো ও দেখলো রাস্তা ক্লিয়ার, সামনে আগানোর চেষ্টা করলো। সামনে যখন এগোচ্ছে, এগোনোর একটু পরই জাস্ট মানে ও স্লিপ করেছে, ওর ভাষ্য মতে যে স্লিপ করেছে, স্লিপ করে ভাই পড়ে গিয়েছে। তো পড়ে যে পাশে যে ডোবার মধ্যে পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে যখন ডোবার মধ্যে, তো হঠাৎ করে ও তখনই মানে দেখে কি ডোবা থেকে একটা লোক উঠে আসছে, তার গা ভর্তি কাদা। মানে ওইটা দেখে ও ভেবেছে কি ওর মতোই হয়তো কেউ ডোবায় পড়ে গিয়েছে, সে উঠে আসছে। আচ্ছা। আমার ভাই তখন ওই লোকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে যে হেল্প করার জন্য, যে আমাকে ধরেন, পড়ে যাচ্ছি। ও যার দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে ওর হাতটা ধরেনি, হাতটা না ধরে ওর পা ধরেছে, পা ধরে আরো জোরে টেনে নিয়ে যাচ্ছে ডুবার ভিতরে। তো ও 2 হাত দিয়ে খুব ভুটাপুটি করার চেষ্টা করছে, পারছে না। ও মানে ওর পা ধরে ফেলেছে, পা ধরে টেনে ডোবার মধ্যে নিয়ে গিয়েছে। তো এর মধ্যে ভাইয়া তো অলমোস্ট 10-15 মিনিট চলে গিয়েছে। তো আমরা যারা বাড়িতে বসেছিলাম, তা আমরা আবার ওর ফোন দিচ্ছি, যে রিজভিকে ফোন দিচ্ছি, ওর ফোনটা ভাই বন্ধ আসছে। তো বন্ধ দেখে আমরা টেনসড, যেহেতু এখানে থাকে না, চিনেও না। তা আমার আরো 2টা কাজিন, ওরা বড় টর্চ লাইট নিয়েছে যে ও কই দেখে আসে আর কি। আচ্ছা। ওরা টর্চ লাইট নিয়ে যখন আরো সামনে হেঁটে যাচ্ছে, তো যখন ওই জায়গাটার মধ্যে পৌঁছেছে ভাইয়া, তো ওরা শব্দ শুনছে যে পানির মধ্যে হুটাপুটি, খুব হুটাপুটি হচ্ছে, এই ধরনের শব্দ পাচ্ছে। তো ওরা ডোবার দিকে টর্চ মেরে দেখছে কেউ মানে ওখানে জাস্ট আমার ওই কাজিন রিজভি, আর কেউ নাই। ও একাই পানির মধ্যে নিজেই বারবার ডুব দিচ্ছে, নিজেই উঠছে, হাত পা ছোড়াছুড়ি করছে, এরকম করছে। তো আমার বাকি 2 ভাই সাথে সাথে ডোবার মধ্যে নেমে গিয়েছে যে ওকে টেনে তোলার জন্য। ওকে যতই টানার চেষ্টা করে ভাইয়া, মানে ওকে উঠাতে পারছে না, ও একাই এরকম হুটুপুটি করছে, কারণ যেহেতু ওরা আমার 2 ভাই আর কাউকে দেখতে পাচ্ছে না ওখানে। ওকে। তো ওকে খুব কষ্ট করে যখন টেনে ভাই উপরে তুলেছে, উপরে তোলার পরও মানে ও হাত পা ছুটি করছে, ওর দিকে লাইট মারছে, মানে ডাকছে, রিজভি ডাকছে, মানে ওর কোনো রেসপন্স নাই। মানে ও এমন করছিল তখন যে মানে আমার ওই 2 ভাইকেও চিনতেই পারছে না, এবং ওই ব্যাপারটার মধ্যেই টোটালি তখনও আছে। তারপর ওকে জাস্ট ওরা মানে খুব ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরও ভাইয়া তখনও সে মানে অদ্ভুত আচরণ করছে, মানে চোখ টোক লাল হয়ে গেছে পুরা। ওকে যাই হোক আমরা খুব ক্লিন করলাম, শুয়ে দিলাম। সারা রাত খুব জ্বর গেল, খুব জ্বর। সকালে ডাক্তার আনলো বাসায়, ডাক্তার এসে দেখলো জ্বর, এরকম বললো যে যেহেতু ডুবে গিয়েছিল, ডাক্তার এটা বললো যে পানিতে ভিজেছিল, এর জন্য হয়তো জ্বর এসেছে। দুপুরের পরে একটু স্টেবল হলো, দুপুরের পরে তো তখন আস্তে আস্তে আর কি ভাইয়া ও ঘটনাটা বললো যে এরকম ওর সাথে এরকম হয়েছে। ও যেটা বললো যে ও যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, ওর পা ধরে যখন টেনেছে ভাইয়া, ও বললো যে মানে যে জিনিসটা ছিল, বললো যে খুব বিকট গন্ধ ছিল, খুব মানে দুর্গন্ধ পেয়েছে ওটার কাছ থেকে, আর ওটা চোখ দুটো খুব লাল ছিল।
খুব লাল ছিল চোখ দুইটা, মানে আর ওর মা, ও বললো যে ওর মাথাটা মুখটা বারবার কাদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। ও যতই ছাড়াতে চেষ্টা করছিল ছাড়ছিল না ওকে। ওকে, মানুষের আকৃতিও বললো। এরপর ভাইয়া বেশ কিছুদিন দেশে ছিল, কিন্তু অসুস্থই ছিল। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো, ফিরে গিয়েছে কানাডাতে, এখন সুস্থ আছে মোটামুটি আল্লাহর রহমতে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি। উনি বর্তমানে সরকারি তিতুমির কলেজের অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি উনি শুনেছেন ওনার ছোট খালার কাছ থেকে, অর্থাৎ ছোট আন্টির কাছ থেকে। সেই আন্টির নাম নাইমা। ঘটনার সময়কাল 1999 সালের মে বা জুন মাসের মাঝামাঝি সময়। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে। ওই সময় একটা লেডিস আবাসিক হোস্টেল ছিল। ওই আবাসিক হোস্টেলটা ছিল মূলত ওই ভবনের 3 তলা নিয়ে। এরপরে বিশেষ করে এর উপরে 4র্থ 5ম অন্য ফ্লোর গুলোতে অন্য কাজ হতো আর কি। এই 3টা ফ্লোর লেডিস হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। তো ওই সময় এই নাইমা আন্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। পড়াশোনার সূত্রে উনি এই চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে অবস্থিত এই আবাসিক লেডিস হোস্টেল থেকে লেখাপড়া করতেন। তো ওখানে প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ প্রত্যেকটা তলাতে 4টি করে ইউনিট ছিল আর 1টি করে ওয়াশরুম ছিল। প্রতিটা ইউনিটে 2 জন করে মেয়ে থাকতো। আর এই নাইমা আন্টি থাকতেন 3য় তলার 303 নম্বর রুমে। তো ঘটনাটি এই নাইমা আন্টির সাথে ঘটেনি, ঘটেছিল এই আন্টির রুমমেটের সাথে। ওই আন্টির রুমমেটের নাম হচ্ছে রুমা। এই রুমা আন্টি আর নাইমা আন্টি ওনারা একই বিশ্ববিদ্যালয়ে, একই ডিপার্টমেন্টে, একই ব্যাচে লেখাপড়া করতেন। ওনারা ক্লাসমেট, রুমমেট, বান্ধবী 3টাই বলা চলে। ওই সময় গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাওয়ার কারণে হোস্টেলের অনেক স্টুডেন্টই বাড়ি চলে যায়। হাতে গোনা মাত্র কয়েকজন ছাত্রী হোস্টেলে ছিল। তাদের মধ্যে এই নাইমা আন্টি আর রুমা আন্টি ছিল। যে কয়েকজন স্টুডেন্ট ওখানে ছিল, দেখা যাচ্ছে যে এই ভ্যাকেশনের পরপরই, অর্থাৎ এই ছুটি শেষ হওয়ার পরপরই তাদের ফাইনাল এক্সাম। তো এই নাইমা আন্টি আর রুনা আন্টির ফাইনাল এক্সাম, যেটা ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আর কি, সেটা ছিল এই ভ্যাকেশনের পর। ওনারা তো আর বাড়ি যেতে পারেন নাই, কারণ এখন বাড়িতে গেলে লেখাপড়া হবে না, অনেক লেখাপড়া বাকি রয়ে গেছে। চিন্তা করলেন যে যেহেতু ক্যাম্পাসে যেতে হচ্ছে না, ভ্যাকেশনের এই সময়টা লেখাপড়া করে কাটিয়ে দিই, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তারপর বাড়িতে যাব। তো এই যে 3টা ইউনিট, এই 3টা ইউনিটের 3য় তলাতে এনারা 2 জন আছেন। একদম নিচ তলাতে কেউ ছিল না। 2য় তলাতে 4 জন ছিল। মোট এই 6 জন স্টুডেন্ট, একজন হোস্টেল সুপার আর কেয়ারটেকার, আর একজন রান্না করার খালা ছিলেন। তো এই মোট এই কয়জন ব্যক্তি পুরো এই 3টা ফ্লোরে ছিলেন। যারা স্টাফ, যেমন হোস্টেল সুপার, কেয়ারটেকার, ওনাদের তো আসলে হিসাবের ভিতর ধরা যাবে না, কারণ ওনারা তো এটা দেখাশোনা করবেন। সেদিন বিকেল কিংবা দুপুরের দিকে, অবশ্য নাইমা আন্টির কাছে মানে মনে এতটা নাই, তবে ওই সময়ে তো মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল ছিল না। তখন মোবাইল ফোন বলতে বিভিন্ন দোকানে দোকানে ফোন থাকতো। তো ওই হোস্টেলে আবার একটা ল্যান্ড ফোন ছিল। এই ল্যান্ড ফোনের মাধ্যমেই যোগাযোগ হতো। বাসা থেকে ওই ল্যান্ড ফোনে ফোন দিলে নাইমা আন্টিকে তারা ডেকে দিতেন, বা হোস্টেলে অন্য যারা ছাত্রীরা ছিল তাদের বাসা থেকে ফোন আসলে ডেকে দেওয়া হতো আর কি। তো ওই ল্যান্ড ফোনে ফোন আসে, ফোনটা করেছিলেন নাইমা আন্টির আম্মু। তো উনি ফোন করে বলেছিলেন নাইমা আন্টিকে যে এই আন্টির দাদা খুবই অসুস্থ, খুবই বাজে অবস্থা, দ্রুত বাড়িতে আসতে হবে, নাইমা আন্টিকে নাকি দেখতে চাচ্ছে। তো নাইমা আন্টিকে আবার ওনার দাদা খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। এখন নাতনিকে দেখতে চাচ্ছেন, নাতনি তো এখন না গিয়ে পারবে না, পরীক্ষার অজুহাত তো আর দেখানো যাবে না। দাদার অসুস্থতার এই খবর শুনে খুব চিন্তায় পড়ে যায়। উনি এটাও বুঝতে পেরেছিলেন যে পরিবার কিন্তু জানে তার কয়েকদিন পর ফাইনাল এক্সাম। অবস্থা সিরিয়াস না হলে কিন্তু জরুরি ভিত্তিতে টেলিফোন করে তাদের জানানোর কথা না, আসতে বলার কথা না। উনি বুঝতে পারলেন সিরিয়াস কিছু হয়তো বা হতে পারে, আল্লাহ না করুক। এই জন্য উনি আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিয়ে দেন। এখন
এই তৃতীয় তলাতে রুমা আন্টি একদমই একা, আর কেউ নাই। পুরো একটা ফ্লোরে উনি একা হয়ে যান, কারণ তাদের তৃতীয় তলার অন্যান্য ইউনিটগুলো তো আগে থেকে ফাঁকা ছিল। তো এভাবেই তো অল্প কয়েকজন মাত্র ব্যক্তি আছেন এখানে। এখন নাইমা আন্টি যাবার আগে রুমা আন্টিকে বলেছিলেন যে আরে এত চিন্তা ভাবনা করিস না, যিনি রান্না করেন, রান্নার খালা, তাকে বলে যাচ্ছি সেজন্য তোর সাথে থাকে। আর এখন আকাশের অবস্থা ভালো না, দ্রুত আমাকে বের হয়ে যেতে হবে। দাদা যেহেতু অসুস্থ, হায়াত মওতের কথা বলা যায় না, আমাকে যেতেই হবে। নাইমা আন্টিকেও রুমা আন্টি বলেন যে হ্যাঁ ঠিক আছে তুই যা, আসলে বাস্তবতা তো মেনে নিতেই হবে। তো রুমা আন্টি নাইমা আন্টিকে বিদায় দেন। নাইমা আন্টি বেরিয়ে গেছেন বাড়ির দিকে। তো এখন ওই দিন আবার বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যার পরেই প্রচন্ড ভাবে মেঘের গর্জন আর বজ্রপাত হচ্ছে লাগাতার। রাত 8টার পরে বা 9টার আগে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 1999 সালের দিকে হোস্টেলগুলোতে এরকম জেনারেটর বা চার্জার লাইট বা আইপিএস এর ব্যবহার এতটা ছিল না। ওই হোস্টেলেও জেনারেটর ব্যবস্থা ছিল না। তাই রুমা আন্টি যখন রুমে হারিকেন জ্বালিয়ে বই পড়ছিলেন, তখন হঠাৎ করে একটা ঘন্টা বাজানোর আওয়াজ উনি শুনতে পান। তার মানে ডিনারের সময় হয়েছে। ওই সময় নাকি ঘন্টা বাজিয়ে খাবারের জন্য ডাকা হতো। খাবার রান্না কমপ্লিট, নিচে যেতে হবে ডিনার করার জন্য রুমা আন্টিকে। তো রুমা আন্টি হারিকেনটি সাথে করে নিয়ে নিচে নেমে আসেন। তারপর রুমা আন্টি ডিনার করে আবার উপরে উঠে আসেন। হঠাৎ করে রুমের দরজায় কড়া দেওয়ার শব্দ শুনতে পান রুমা আন্টি। রুমা আন্টি যখন ঘড়ির দিকে তাকান তখন রাত 10:30 মতো বাজে, বেশি রাত না। তারপর ইলেকট্রিসিটি নাই, তো বেশি রাত বলে মনে হচ্ছে। তো রুমা আন্টি জিজ্ঞেস করেন যে কে ওখানে। দরজার ওপার থেকে বলে আমি, নাইমা, দরজা খোল। রুমা আন্টি তো বেশ অবাক হন। তারপর রুমা আন্টি আর কিছু না ভেবে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে দেখে সত্যি নাইমা আন্টি এসেছে। রুমা আন্টি তো পুরোই অবাক হয়ে যান। তারপর রুমা আন্টি বলেন কি রে, তুই বাড়ি যাস নাই, ফিরে এলি যে? তখন এই নাইমা আন্টি বলছেন যে আগে তো রুমে ঢুকতে দে, একটু জিরাতে দে, দম ফেলতে দে, তারপর সব কথা বলি। দরজার বাইরে দাঁড়িয়ে রেখে কি সব জিজ্ঞেস করবি নাকি? নাইমা আন্টি যখন রুমে ঢুকেছেন, তো রুমা আন্টি খেয়াল করেন নাইমা আন্টির কাপড় চোপড় একেবারে শুকনো, কোথাও কোনো কাদা, পানি, বৃষ্টির সেটা ফোটাও লাগেনি। তখন রুমা আন্টি নাইমা আন্টিকে জিজ্ঞেস করেন কি রে, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তুই তো দেখি একদম শুকনো অবস্থায় চলে আসছিস, এক ফোঁটা পানিও তোর গায়ে পড়েনি। তখন নাইমা আন্টি হেসে বলেন যে আরে এত কিছু তুই খেয়াল করিস, তাহলে শোন, আমি বাস স্টেশনে গেলাম, তারপর বাস স্টেশনের যাত্রীর ওয়েটিং রুমে বসেছিলাম। তারপর এই বৃষ্টি বাদলের কারণে বাস আর ছাড়বে না। অল্প কিছু যাত্রী ছিল, এই কয়জন যাত্রী নিয়ে বাস আর যাবে না। আমার তো আজকে যাওয়া হচ্ছে না, তাই ওখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে হোস্টেল গেটের সামনে এসে নামলাম। তখন এই রুমা আন্টি বলে তুই তো গেছিলি অনেকক্ষণ আগে, তুই সাথে সাথে বাস পাস নাই? এরকম লোডশেডিং, বজ্রপাত এরকম তো হচ্ছে তো সন্ধ্যারও বেশ কিছুক্ষণ পর থেকে। বাস স্টেশন পৌঁছানোর পর উনি নাকি শুনেছিলেন যে ঝড় বৃষ্টির কারণে লেট হবে। এখন ঝড় বৃষ্টি তখন শুরু হয় না, এইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই কথাটা যখন রুমা আন্টি শুনলেন নাইমা আন্টির কাছ থেকে, ওনার মনের মধ্যে একটু খটকা লাগে। উনি এটাও বলেন যে বাস কাউন্টারের লোকেরা নাকি রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। তো রাত 9টার মধ্যে তো যাত্রী ওরকম আসে নাই, এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আর কি বাস ছাড়ে নাই, এরকমটাই বলেছিলেন আর কি। তারপর যাত্রীরা যারা ছিলেন, এরা বাস কাউন্টারে যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করে, বকাঝকা করে তারা যে যার মতো চলে গেছেন। নাইমা আন্টিও চলে আসছেন। নাইমা আন্টি বলেন যে আমি আর রাত্রে খাবো না রে। রুমা আন্টি বলেন কেন খাবি না, খাবার তো মনে হয় আছে, বেশি করে রান্না করছিল, বেঁচে আছে। তখন এই নাইমা আন্টি নাকি রুমা আন্টিকে এক প্রকার ধমকেশ্বরই বলেন যে সব কথার উত্তর কি তোকে দিতে হবে নাকি, খাবো কি খাবো না, খাবো না খাবো না, এত প্রশ্ন করিস কেন, আমার অনেক ঘুম পাইছে, আমি শুয়ে পড়লাম। এই বলে উনি শুয়ে পড়েন। আর নাইমা আন্টি ওই রুমা আন্টিকে বলে তুইও শুয়ে পড়, এত লেখাপড়া কিসের, ঝড় বৃষ্টির রাতে ঘুমা। এদিকে রুমা আন্টি কিন্তু নাইমা আন্টির ব্যবহারে খুবই অবাক হন। এইভাবে তো কখনো
নাইমানটি তার সাথে কথা বলেন নাই। আর এতক্ষণ পর উনি যে বাইরে থেকে আসলেন, হাত মুখও ধুইলেন না। এইটা কিন্তু ওনার স্বভাবের বিপরীতে ছিল। নাইমানটি বাইরে থেকে আসার পরই হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেন। এটা ওনার একটা অভ্যাস ছিল। হাত মুখ না ধুয়ে উনি খাবার খেতেন না, হাত মুখ না ধুয়ে উনি বিছানার উপর উঠতেন না। কিন্তু উনি বিছানার উপর শুয়ে পড়লেন হাত মুখ না ধুয়ে। এতক্ষণ উনি বাইরে ছিলেন, এটা তো কেমন হয়ে যায় না? তখন রোমান্টি চিন্তা করছেন যে মনে হয় উল্টাপাল্টা তার সাথে কথা বলা হয়ে গেছে, রাগ করছে, এই জন্য শুয়ে পড়ছে। তো রোমান্টি দেখেন যে নাইমানটি তার বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো রোমান্টিও নিজের বেডে গিয়ে শুয়ে পড়েছে। যদিও বা তখন গরমকাল ছিল, কিন্তু এই যে বৃষ্টি, বজ্রপাত, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, এই জন্যই কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছেন। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। হঠাৎ করে রোমান্টির ঘুম ভেঙে যায়। ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো সেই যে ইলেকট্রিসিটি গেছে সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর, ইলেকট্রিসিটি কিন্তু আসে নাই। রোমান্টি বেডের পাশে থাকা হারিকেনের আলোটা বাড়িয়ে নাইমানটিকে প্রথমে ডাক দিয়েছেন যে সেও ওয়াশরুমের দিকে যাবে কিনা, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন বজ্রপাতের শব্দ হচ্ছে খুব মারাত্মক। এই রোমান্টি আবার বজ্রপাতের শব্দকে খুব ভয় পায়। নাইমানটিকে এই কারণে ডাকছিলেন, তুই একটু আসবে আমার সাথে। 2-3 বার ডাকার পরও নাইমানটি কোনো সাড়া দেয় না। তখন রোমান্টি চিন্তা করছেন যে সেই কখন বের হইছে, অনেক ধকল গেছে, অনেকক্ষণ বসেছিল ওয়েটিং রুমে, এই জন্য হয়তোবা ঘুমটা বেশি হয়ে গেছে ক্লান্তির কারণে, থাক আমি একাই যাই। তো উনি হারিকেন নিয়ে ওয়াশরুমের দিকে যাত্রা শুরু করেছেন। তখনও কিন্তু ঝুম বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। রোমান্টির ভয়ও লাগছে। আর ওই ফ্লোরে একটাই ওয়াশরুম। তো উনি ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছেন। যখন রোমান্টি ওয়াশরুমের দরজাটার লক খুলেছেন, তখন হারিকেনের আলোতে উনি দেখতে পান যে ওয়াশরুমের যেই কমোড, ওইটার 2 সাইডে রক্ত মাখা 2টি পা। পাগুলোর সাইজ ছিল পায়ের এরকম, যে পায়ের আঙ্গুল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, আসলে কোনো অংশ নাই। হাঁটু থেকে অনর্গল রক্ত পড়ছে। রোমান্টি এসব দেখে একটা চিৎকার দিয়ে দৌড়ে রুমে চলে আসেন। এসে নাইমানটিকে ডাকতে শুরু করেন। নাইমা ওঠ ওঠ বলতে থাকে, আর বলছে যে আমি না ওয়াশরুমে 2টা রক্ত মাখা পা দেখেছি। তখন নাকি এই নাইমা আন্টির শরীর, মুখ কাঁথা দিয়ে মোড়ানো ছিল। তারপর নাকি এই নাইমানটি রোমান্টিকে বলে, এই রোমা দেখতো। তখন রোমান্টি দেখে যে এই নাইমানটি ধীরে ধীরে তার পায়ের কাছ থেকে কাঁথাটি সরিয়ে এই রোমান্টিকে দেখাচ্ছেন, আর বলছেন যে দেখতো তুই এই পাগুলো কি তুই ওয়াশরুমে দেখেছিলি? তখন রোমান্টি দেখেন যে সে পাগুলোই মূলত উনি ওয়াশরুমে দেখেছিলেন, যেগুলো এই নাইমানটির পায়ের সাথে নেই, অর্থাৎ তার হাঁটু থেকে নিচের অংশে কিছুই নেই, সেখানে রক্ত টপ টপ করে পড়ছে। উনি এটা দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই রাত্রে আসলে নাইমা আন্টি উনি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। উনি হোস্টেল ফেরতই আসেন নাই। উনি ঠিকঠাক মতোই বাসে করে চলে গিয়েছিলেন। কোন একটা অশরীরই ওনার রূপ ধরে এসেছিল। তো যখন রোমা আন্টির জ্ঞান ফেরত আসে, রোমা আন্টি দেখতে পান হোস্টেল সুপার, তারপরে নিচ তলার আরো একজন স্টাফ, তারপরে যে কয়েকজন স্টুডেন্ট ছিল ওখানে, তারা তার পাশে দাঁড়িয়ে আছে। তখন ওনাকে রোমা আন্টির ভয় কাটেনি। রোমা আন্টি তখন কাঁপতে কাঁপতে বলতে থাকে যে ওয়াশরুমে রক্ত মাখা পা। এইবারে নাকি উনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরই মধ্যে ল্যান্ড ফোনে নাইমা আন্টির সাথে যোগাযোগ করা হয়। তখন নাইমা আন্টির সাথে কথাও হয়। সব কথা শোনেন নাইমা আন্টি। উনি তো বলেন না আমি তো চলে আসছি। তো এরপর কিন্তু রোমা আন্টি অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রামের একটা সরকারি হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তার পরিবারের লোকজন এসেছিল। সপ্তাহখানেক পরে রোমা আন্টি কিছুটা স্বাভাবিক হন। রোমা আন্টি আরো বিস্তারিত ভাবে বলেন। প্রথম দিকে তো একটু কাপা কাপা গলায় বলেছিলেন। এই কথা শোনার পর হোস্টেলের সবাই খুব অবাক হন, কারণ ইতোপূর্বে এই ধরনের কোনো ঘটনা ওই হোস্টেলে ঘটেনি। এটাই প্রথম। ওখানে কিন্তু এর আগে কোনো ধরনের প্যারানরমাল কোনো কিছুর উপস্থিতি টেরও পাওয়া যায়নি। তো যাই হোক, আর ওই রাতে যখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই রোমা আন্টি, তখন মূলত উনি ওভাবেই পড়েছিলেন। কোনো একজন যিনি কেয়ারটেকার, মহিলা কেয়ারটেকার, উনি দেখতে গিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা। কারণ কেননা ওই কেয়ারটেকারকেও এই নাইমানটি বলে গিয়েছিলেন যে আপনি একটু এই রুমে গিয়ে একটু দেখে আসেন ঠিকঠাক আছে কিনা, কারণ একা একাও ভয় পেতে পারে। পুরো ফ্লোরে কেউ নাই, পুরো বিল্ডিং এ মাত্র কয়েকজন, বিশেষ করে 3টা ফ্লোরের মধ্যে। তো এই জন্য উনি কি মনে করে ওইদিকে গিয়েছিলেন।
তো যাই হোক, পরে হুজুর দেখানো হয়। হুজুর বলেন যে এটা কোনো একটা দুষ্টু অশরীরী কাজ করেছে। ঝড় বাদলের রাতে সাধারণত এই ধরনের অশরীররা এসে মানুষকে ভয় দেখায়। রুমানটি পরবর্তীতে স্বাভাবিক হলেও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। আস্তে আস্তে উনি শুকিয়ে যান। ডাক্তারি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক করিয়েছেন, কোনো লাভ হয়নি। একটা সময় ওনার লেখাপড়াই বন্ধ হয়ে যায়। উনি আর বই খুলতে পারছিলেন না। বেশ কয়েক মাস এরকম অসুস্থতার সাথে লড়াই করে উনি মারা যান। আসলে উনি এমন ভয় পেয়েছিলেন, ওই ভয়টা ওনার মধ্যে বসে গিয়েছিল, যেটাকে আমরা ভয়ের খোল বলি, ভয়ের খোলে পড়ে যাওয়া। সেক্ষেত্রে মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারা যায়। ট্রিটমেন্ট করেও খুব একটা লাভ হয় না। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে এবং অনেক বেশি। আমার আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া আরো অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়ে আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরো ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে, আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি। মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনে একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা। তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25 অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারো সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা, তবে কার চুল হাতে পেঁচিয়েছিল
এটা ভাবতে ভাবতেই নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে। মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোন এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজ মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে, এ কারণে আমার মেজ খালামণি একটু ধমক দিয়ে বলে, আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি, আজ এগুলো কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যে শুয়ে পড়ে। আমার মেজ খালামণিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামণি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামণি দোয়া দুরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে। মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন, কে তুই? তিনি বলেন, আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন, কেন মারলি শুভকে, মারলি কেন? উত্তরে বলে, আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে, এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে, আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন, ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে, বিথি কেন শুভর সাথে এত মিশত? বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইত। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখত, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এই কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল, আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো, তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে, আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মামা সব শুনে বললো, কিভাবে মারছিস? বললো, আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম, ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পুরীটা বলে ওঠে যে ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই,
ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিষাদ, অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তে না পারে এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপরে আর এই পর্যন্ত আমি ওই আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো ওই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছু ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলল সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না। আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয়, এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝে এক রাতে শুভর বাবা মানে আমার মামা, মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো। এতটুকু পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভদর বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারা মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সবকিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আর যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি, তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের পাঠানো ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডে সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্ট রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন, আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে
এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটত ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে। একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল, কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেকদিন চলতে লাগলো, কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনা সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আসা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি, আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি। জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আসা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এমন হয়েছে, মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা। ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি। গেট খোলার পর দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায় বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল। ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে। বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমি আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকার ভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। আমি ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা মার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে জহির। আর জহির ভাইয়ের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়। জহির ভাই দীর্ঘ 10 বছর ধরে উত্তরবঙ্গে এসে তিনি আসলে ট্রাক চালান। তিনি একজন ট্রাক ড্রাইভার। তো এই ট্রাক চালানোর সময় তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে, ভৌতিক একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব। তো আমি সরাসরি জহির ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি।
তো জহির ভাই তখন ঢাকা থেকে মাল লোড করে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। রাত তখন আনুমানিক 2টা বাজে। তো বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নাটোরের সেই বনলতা এলাকার রাস্তাটি বেশ নির্জন হয়ে যায়। দুই পাশে বড় বড় গাছ আর মাঝখানে বিলের অংশ। তো শীতের রাত হওয়ায় চারিদিকে ঘন কুয়াশা ছিল এবং হেডলাইটের আলোতে মাত্র কয়েক হাত সামনে পর্যন্ত দেখা যাচ্ছিল, দূরে দেখা যাচ্ছিল না। তো রাসেল ভাই, এই ঘটনাটা কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে ধারণা করা হয়। তিনি বলেন যে আনুমানিক 10 বছর